আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত, কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব। লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচনের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে দাবি মঈন খানের। নির্বাচন কমিশনে চলছে বিভিন্ন এলাকার পুনর্নির্ধারিত সীমানার দাবি আপত্তির শুনানি। শেষ হল ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে চলছে মনোনয়নপত্র বিতরণ। এবং জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে এই কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের 1 বছর পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি শুধু বাংলাদেশের একা নয়, পুরো বিশ্বের দায় রয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে করণীয় নিয়ে অংশীজনদের সাথে সংলাপের আয়োজন করেছে সরকার। এতে 40টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিও অংশ নিয়েছেন। দ্বিতীয় দিনে মূল বক্তব্যের শুরুতেই দেশের রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবারও জানান, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। Now we are ready for another transition in our political history. We have announced the time for election, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট। এই সমস্যার পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। It is not only the responsibility of Bangladesh, but also of the international community to share the burden of the Rohingya crisis, to reflect on the possible solutions and to play an active role in implementing them. এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে 7 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রফেসর ইউনূস। Sustainable return to their homes in Rakhine as soon as possible. The time is for action right now. Undiminished contribution of donors and humanitarian partners is essential to ensure continuity of life-saving programs. We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security and livelihood of the Rohingyas, ensure justice and accountability, and put an end to the genocide and crimes against humanity. রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনৈতিক, প্রাকৃতিক সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারকে অবশ্যই এর সমাধান করতে হবে। Rohingya crisis emanated from Myanmar. ইয়াসিন রানা, এটিএন বাংলা। The solution also lies in Myanmar. দর্শক, উখিয়ার সম্মেলন স্থলের সামনে থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, সেখানে মূলত দুটো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। প্রথমটি, তিনি বাংলাদেশের এখন সবচেয়ে যে আলোচিত বিষয় নির্বাচন, জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে তিনি রোহিঙ্গা নিয়ে প্রত্যাবাসন নিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেছেন এবং তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা এটি আসলে মিয়ানমারের সৃষ্টি এবং সমাধানও মিয়ানমারে নিহিত রয়েছে, কিন্তু এই সমস্যাটির সমাধানে আন্তর্জাতিক একটি চাপ দরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের
ভূমিকা দরকার। সেই চাপ এবং সেই ভূমিকার তৈরির লক্ষ্যে কিন্তু এই সম্মেলন করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বরের 30 তারিখ জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এখানে যারা আজকে আছেন তাদেরও অনেকেই সেখানে উপস্থিত থাকবেন এবং এর পরেও কিন্তু আরো কিছু কার্যক্রম আছে এবং এই সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রচেষ্টা করছেন কিভাবে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা যায়। দীর্ঘ ৮ বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। এরই মধ্যে দাতা সংস্থার আর্থিক সহায়তা কমে যাওয়ায় নানা দুশ্চিন্তা এবং হতাশা ভর করেছে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে। পরদেশে না থেকে নিজ দেশ মিয়ানমারে নিরাপদে ফিরতে চায় রোহিঙ্গারাও। এই সংকট সমাধানে কক্সবাজারে চলছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনে দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা শরণার্থীরা। সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বিগত আওয়ামী লীগ সরকার 7 বছরে একজনকেও দেশে ফেরত পাঠাতে পারেনি। বরং নতুন করে একের পর এক ছোট বড় দলে বাংলাদেশে ঢুকেছে অনেক রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পে অবস্থান করছে 13 লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এসে বারবার নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিলেও তার বিন্দুমাত্র বাস্তবায়ন হয়নি দীর্ঘ 8 বছরেও। 8 বছর যাবৎ ফিরে যাওয়ার জন্য আমরা মায়ানমারের উপর ভরসা করে অপেক্ষা করেছিলাম। আমরা ভেবেছিলাম কোনো একটা পথ হয়তো তারা বের করবে। রাখাইনে ফিরে যেতে আমাদের মন কাঁপছে, কারণ এটাই আমাদের দেশ। রাখাইনে আমরা ওই রকম পরিবেশে ফিরে যেতে চাই যেখানে সন্তান যেমন মায়ের পেটে নিরাপদ থাকে, কোনো রকম হানাহানি বা শত্রুতা যেন আবার না হয়। আরাকান রোহিঙ্গা সোসাইটির নেতা মাস্টার মোহাম্মদ জুবায়ের জানিয়েছেন, বাংলাদেশে এসেও রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজ 8 বছর ফুরাই দিও, 8 বছর পূর্ণ হয়েছে আমরা বাংলাদেশে পালিয়ে এসেছি। আমাদের চোখের সামনে বাবা মাকে জবাই করেছে, গুলি করেছে, আগুনে পুড়িয়ে মেরেছে, আমাদের ভাই বন্ধুদের, মা বোনদের ধর্ষণ করেছে। এই দৃশ্যগুলো মনে করে এখনো কেউ কেউ অজ্ঞান হয়ে যায়। রোহিঙ্গাদের জন্য দাতা সংস্থাগুলোর আর্থিক সহায়তাও আগের চেয়ে অনেক কমে গেছে। এর মধ্যে অনেক এনজিও শিক্ষক সহ কর্মী ছাঁটাই শুরু করেছে। বিগত প্রায় 7-8 মাস ধরে যেটি সাংঘাতিক রকম ভাবে বাজেট কমে গেছে, দাতাদের টাকা পয়সা দেওয়ার বিষয়টি কমে গেছে এবং সেই ক্ষেত্রে জিআরপি যেটি জয়েন্ট রেসপন্স প্ল্যান সেটি রিভাইজ করতে বাধ্য হয়েছে। এবং আপনারা সাম্প্রতিক সময় জানেন যে ইউএন এর পার্টনার এনজিওরা যারা এখানে শিক্ষকদেরকে নিয়ে এডুকেশন সেক্টর চালাতো, সেখানে অন্তত 1000-এর উপরে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে চলছে আন্তর্জাতিক সম্মেলন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য তহবিল বাড়াতে এবং তাদের মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠাতে আন্তর্জাতিক প্রয়াস জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণঅভ্যুত্থানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, নির্বাচনের আগে তা থাকবে না। তিনি জানান, সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে সরকার। এদিকে রাস্তা বন্ধ করে চলাচলের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রধান নির্বাচন কমিশনারের সামনে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা আলোচনার সৃষ্টি করেছে। সীমানা নির্ধারণের আলোচনাতে যখন তারা মারামারিতে জড়িয়েছেন, তখন নির্বাচনের সময় পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে কিছুটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করছেন, ভোটের আগে রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ করবে আর সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। এর হলো মেইন জনগণ। আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে
পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন তাড়াতাড়ি উপহার দিতে পারবো। এদিকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিটি পিস্তল উদ্ধারে দেয়া হবে 50,000 টাকা, চায়না রাইফেলে 1 লাখ টাকা, SMG 1.5 লাখ টাকা, LMG 5 লাখ টাকা ও গুলি প্রতি 500 টাকা। উপদেষ্টা জানান, তার নাম ভাঙিয়েও চাঁদাবাজি করছে একটি চক্র, তাদের ধরিয়ে দিলেও দেয়া হবে পুরস্কার। যত উদ্ধার হবে অত টাকা যাবে। যদি আপনি দুইটা অস্ত্র হাতিয়া ধরেন একটা LMG উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। নর্মাল প্রসেসে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব। ইন্টারপোলের মাধ্যমে বিজিবি BSF সাথেও কিন্তু একটা থাকে, যারা ওই দেশি, যেমন ধরো আমাদের অনেক সময় যারা স্পেশালি জেলে এরা ধরা পড়লে এও কিন্তু প্রপার চ্যানেলে পাঠানো একটা নিয়ম থাকে। এটার ক্ষেত্রে আমরা ওইভাবে আসামিকে ধরে আনার ব্যবস্থা করা হবে। উপদেষ্টা জানান, রাস্তা বন্ধ করে চলাচলের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে। নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো ব্যাখ্যাটা তলব করেন। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ভোট দেওয়ার জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে সেই ইচ্ছা পূরণ হবে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই কথা বলেন। এ সময় মঈন খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেবল মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গণতন্ত্র ও মানুষের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নই বিএনপির লক্ষ্য বলে জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন নির্বাচনী এলাকার পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি এবং আপত্তি নিয়ে শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে নির্বাচন কমিশনে। সকালে ইসি ভবনে শুনানি কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় সাতক্ষীরা ও যশোরের কিছু আসন নিয়ে। দিনব্যাপী পর্যায়ক্রমে শুনানি হবে বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানের কিছু আসনের বিষয়। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের নেতৃত্বে শুনানিতে অংশ নিয়েছেন অন্য 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুনানিতে পক্ষে বিপক্ষে মতামত দেন ওইসব এলাকা থেকে আসা আইনজীবী, রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষ। এদিকে বাগেরহাটের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশন ভবনের বাইরে বিক্ষোভ করেন স্থানীয়রা। ভাঙা সড়ক মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করলেন সড়ক পরিবহন উপদেষ্টা ফয়জুল কবির খান। অন্তত 1,500 কিলোমিটার সড়ক দ্রুত মেরামত করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, এখন সড়ক নির্মাণে খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে। রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিং এর সংখ্যা বাড়বে। নতুন বাস আনা হবে। মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করে সব অটোরিকশা বন্ধ করা হচ্ছে না বলে জানান তিনি, তবে নিয়ন্ত্রণ করা হবে। এই যে আমরা ডাম্পিং স্টার্ট করছে এবং ডাম্পিং এর বাড়বে, মানে যেগুলো অনেক বেশি দিনের পুরনো এবং যেগুলো ফিটনেস বিহীন সেগুলোকে আমরা ডাম্পিং এ দিয়ে করবো। এটা একটা জিনিস করতে, একটা দেশ নির্ভর মার্কেট হওয়ার ফলে সড়কের যে যানবাহনের গুণগত মানটা বাড়তেছে না। তো এই জন্য আমাদের কিছু ইম্পোর্ট নীতিতে কিছু সংস্কার করা দরকার। শেষ হয়েছে ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে কাল। বিভিন্ন হলপাড়া ও ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা।
বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। দুপুরে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক প্যানেলের ব্যানার ফেস্টুন ক্যাম্পাসে লাগানো হয়েছে। কাল থেকে প্রচারণা শুরুর কথা থাকলেও রাতের আধারে হলে হলে প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে নির্বাচনকে সামনে রেখে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। এ সময় প্রার্থীরা বলেন, জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনে সবাই এক কাতারে, তাই ট্যাগিং রাজনীতি বন্ধ করার আহ্বান তাদের। এই দিন ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থান করায় ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি দিয়েছে। ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে কমন রুমগুলো আছে খুবই ছোট, আলো বাতাস নেই, সেখানে স্যানিটেশন ব্যবস্থা অনেক অপর্যাপ্ত। নারী শিক্ষার্থীদের জন্য কমন রুম থাকলেও ছেলে শিক্ষার্থীদের জন্য কোনো কমন রুম নেই। বিভিন্ন সময় কার্জন হল থেকে মোবাইল মানিব্যাগ চুরি হয়, তো আমরা এই চুরি হওয়ার সমাধান আমরা চাই যে মনোনয়নপত্র তোলার সময় থেকেই কিন্তু বিভিন্ন দল আচরণবিধি লঙ্ঘন করতেছে। যে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছেন, যারা প্রতিনিধিত্ব করবেন, যারা ভোট দিবেন, অবশ্যই ওনারা যেন এই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত বন্ধুদের খুঁজে নেন। আমাদের ক্যাম্পাসের ভিতরে যে শাটল সার্ভিস আছে 2-3টা চলছে, এই শাটল সার্ভিসকে আমরা আরো বেশি সংখ্যক, অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, 15 থেকে 20টার মতো শাটল আমরা নিয়ে আসার ব্যাপারে কথা বলেছি। দর্শক, এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান, কথা বলছি তার সাথে। মুশফিক, ডাকসু নির্বাচন নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? তনুজা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মধুর ক্যান্টিনের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বসে আছে এখানে। এর মধ্যে অনেকেই সংবাদকর্মী আর অনেকেই আছে বিভিন্ন প্যানেলে ডাকসুতে যারা প্রার্থিতা করছেন, তাদের মধ্যে অনেকেই এখানে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্যানেল থেকে নেতাকর্মী যারা আছেন বা প্রার্থী যারা আছেন তারা এসে কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে এখানে বক্তব্য রাখছেন, সংবাদ সম্মেলন করছেন। তো আজকের ডাকসু নির্বাচনের মোটা দাগের যে খবর রয়েছে যে আজকে কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল এবং দুপুর 1টা পর্যন্ত কিন্তু সেই সময়টা নির্ধারিত ছিল এবং এরই মধ্যে কিন্তু অনেক আবেদন পড়েছে প্রার্থিতা বাতিলের জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি যে 19 থেকে 20 জন প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক যে বক্তব্য সেটা দেননি। এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে একটা জরুরি বৈঠক করছেন। সেই বৈঠকের পরই তিনি আমাদেরকে জানিয়ে গেছেন যে সেই বৈঠকের পরই আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে কতজন ঠিক প্রার্থিতা প্রত্যাহার করেছে। এছাড়া বিভিন্ন প্যানেলের যারা আছেন তারা কিন্তু অভিযোগ করে যাচ্ছেন আচরণবিধি লঙ্ঘনের, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ তাদের যে প্যানেল ডাকসু ফর চেঞ্জ, তারা কিন্তু দুপুরে সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনের সামনে। তারা জানিয়েছেন যে নিষেধাজ্ঞা থাকলেও 26 তারিখ থেকে যে প্রচার প্রচারণা শুরু হওয়ার কথা, সেটার আগেই কিন্তু অনেক দলের বা অনেক প্যানেল কিন্তু এখনই প্রচার প্রচারণায় নেমে গেছেন এবং অনেকের ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু ক্যাম্পাস ছেয়ে ফেলা হয়েছে। এছাড়া জানিয়েছেন বিশেষ করে গতকালকে যে উমামা ফাতেমা, তিনি স্বতন্ত্র ভিপি প্রার্থী, তিনি রোকেয়া হলে অবস্থান করেছিলেন রাতে, সেটা নিয়েও কিন্তু আসলে তারা প্রশ্ন তুলেছেন যে বিশেষ করে কমিশন কি কোনো প্যানেলকে আসলে বিশেষ ছাড় দিচ্ছেন কিনা বা সহযোগিতা করছেন কিনা, সেই বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে। এছাড়া ছাত্রদল সমর্থিত একজন প্রার্থী, তিনি কিন্তু সুফিয়া কামাল হলে গতকাল রাতে প্রচার প্রচারণা চালিয়েছেন বলেও তারা অভিযোগ জানিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এভাবে যদি চলতে থাকে, কোনো একটা নির্দিষ্ট প্যানেলকে যদি দাবিয়ে রাখার জন্য প্রচার প্রচারণা করতে বাধা দেওয়া হয়, অনেক প্যানেলকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে এটা কিন্তু বৈষম্যমূলক আচরণ এবং ডাকসু নির্বাচন সেই ক্ষেত্রে সুষ্ঠু হবে
হবে না বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া কার্জন হলে কিন্তু কুশল বিনিময় করতে আসেন শিবিরের যে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ ছাত্র জোট যেটা আছে, সেইখানে কিন্তু তার নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু সেখানে বক্তব্য দিয়েছেন বিভিন্ন ধরনের। তারা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে এই ডাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন, তাই সুন্দর একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য সুষ্ঠু পরিবেশ বিরাজমান রাখার জন্য সবাইকে ঠিক জুলাই গণ অভ্যুত্থানের মতন একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। এবং তারা বলেছেন যে কাদা ছোড়াছুড়ি না করে আসলে সুন্দর একটি পরিবেশ বজায় রাখার জন্য এবং ডাকসু নির্বাচনটা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী যারা আছে তাদের কল্যাণে হয়, যারা নতুন করে ডাকসুর দায়িত্ব পালন করবেন তারা যাতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, তারা কিন্তু সেটা বলেছেন। এছাড়া শেষে জানিয়ে রাখতে চাই যে কার্জন হলে 4000 সায়েন্স ফ্যাকাল্টির শিক্ষার্থীরা ক্লাস করেন, তাদের জন্য বিশেষ ক্যান্টিনের ব্যবস্থা, একটা মাত্র ক্যান্টিন আছে, ক্যান্টিন সংখ্যা বাড়ানো এবং পরিবহন সংখ্যা শাটল সংখ্যা বাড়ানোর বিষয়ে তারা কিন্তু তাগিদ দিয়েছে। তনুজা, এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচনে বিকেলে প্রকাশ করা হবে খসড়া প্রার্থী তালিকা, আর 29 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। দ্বিতীয় দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুর মনোনয়নপত্র বিতরণ। অন্যদিকে নির্বাচন পেছানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ঘিরে সরগরম গোটা ক্যাম্পাস। 32 বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনের ভোট গ্রহণ আগামী 11 সেপ্টেম্বর। দ্বিতীয়বারের মতো ঘোষিত তফসিল অনুযায়ী ওই দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট। এতে মোট ভোটার 11,919 জন। এর মধ্যে 49% নারী শিক্ষার্থী, 5,817 জন, বাকিগুলো পুরুষ ভোটার। জাকসু নির্বাচনে জমা পড়া 270 জনের মনোনয়নপত্র বৈধতার এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে 26 আগস্ট। আপিল শুনানি ও রায় 27 আগস্ট বিকেল 4টায়। নির্বাচন কমিশন জানায়, ভোট সুষ্ঠু করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকতে পারে সেনাবাহিনী। আমরা আশা করছি আজকে বিকেল 4টা নাগাদ আমরা যে প্রার্থীদের তালিকা আছে, খসড়া প্রার্থী তালিকা, সেটা প্রকাশ করা হবে। এদিকে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ ও সিনেটে ছাত্র নির্বাচন রাকসুর মনোনয়নপত্র বিতরণ চলছে। সকাল 10টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়। সকাল থেকে বেশ কয়েকজন প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায়। আমি বুঝি রাকসু ইজ ইকুয়াল টু স্টুডেন্ট, রাকসু মানে ছাত্রছাত্রী, এর বাইরে আর কিছু হতে পারে না। তাদের সকলের সমন্বিত যে কণ্ঠস্বর তা যাতে আমি ওখানের মাধ্যমে উচ্চারিত হতে পারি, তাই আমার এখানে আসা। আমরা অবশ্যই চাই নির্বাচন 15 সেপ্টেম্বরে হোক, নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা না হোক। এর আগে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে এজিএস সহ মোট 5 পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এবার 25টি পদের মধ্যে 23টি ও সিনেট ছাত্র প্রতিনিধি 5টি এবং হল সংসদে 17টির মধ্যে 15টি পদে নির্বাচন হবে। ভোটগ্রহণ আগামী 15 সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা তাদের সচেতন করার জন্য রাকসুর কি কাজ, তাদের ছাত্রছাত্রীদের অধিকার কিভাবে রাকসু সংরক্ষণ করে ইত্যাদি বিষয়ে আমরা একটা যে সেমিনার করার কথা ভাবে। এদিকে রাকসু নির্বাচন পেছানো সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বেলা 11:30টার দিকে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এখন সাক্ষ্য দিচ্ছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা নীলা। এর আগে ওই হাসপাতালের পরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী সাক্ষ্য দেন। এই মামলায় গ্রেফতার থাকা ও রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ চলছে। আজ আরও 3 জন সাক্ষ্য দেবেন। এই মামলায় গত 7 দিনের শহীদ পরিবারের সদস্য এবং জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী 19 জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তাদের জবানবন্দিতে।
বছরের পর বছর ধরে পানিতে তলিয়ে আছে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। পরিবার নিয়ে এলাকা ছেড়েছেন অনেকে। স্বাস্থ্য ও জীবন ঝুঁকি নিয়ে অল্প কিছু পরিবার বসবাস করলেও শিক্ষার আলো থেকে বঞ্চিত গ্রামগুলোর শিশুরা। খুলনা থেকে SM হাবিবের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। পানিতে তলিয়ে থাকা ডুমুরিয়ার সরকারি এসব বিদ্যালয়ে এভাবে চলছে শিশুদের পাঠদান। শ্রেণীকক্ষে পানি ওঠায় পাশেই মুরগির খামারে ক্লাস করছে শিক্ষার্থীরা। স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে নতুন আতঙ্ক, স্কুল ও রাস্তার পানিতে বিষধর সাপের আনাগোনা। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে শিশুদের স্কুল থেকে আনা নেওয়া করতে দুর্ভোগ হচ্ছে অভিভাবকদেরও। বাড়িতে অনেক পানি উঠেছে, আমাদের স্কুলও ডুবে গেছে। আমরা মুরগির ফার্মে ক্লাস করি, ও অনেক সময় আসার সময় সাপ দেখি ভয় করে। আমরা আসার সময় বইয়ের ব্যাগ, জামা টামা সব ভিজে যায়। এই স্কুলটা খুবই তলানো, আমাদের জলটা সরানোর জন্য একটা ব্যবস্থা করেন। এই যে নিয়ে আসবো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা পানি, কিভাবে আসবো? নিয়ে তো আসা সম্ভব না। পাঠদানের পরিবেশ না থাকলেও বিকল্প ব্যবস্থায় ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের উপস্থিতিও কম। এমন পরিস্থিতিতে স্কুল ভবনগুলোকে আশ্রয় কেন্দ্র করতে মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। প্লাবিত হওয়ার কারণে এই এলাকায় আসলে পাঠদানের পরিবেশটা খুব নষ্ট হয়ে গেছে। ফার্মে ক্লাস করাচ্ছি, ফার্মে ক্লাস করে আমরা শিক্ষা যতটুকু করার মতন সাধ্য মতন আমরা সেটা করছি। ডুমুরিয়া উপজেলার যে জলাবদ্ধতা, এটা আসলে একটা আমাদের মানব সৃষ্ট জলাবদ্ধতা। এখানে পানি সরানোর কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন খাল, বিল এগুলো বন্ধ। জলাবদ্ধ ডুমুরিয়ার পানি নিষ্কাশনের প্রধান পথ শোলমারী নদীর 10 ভেন্টের স্লুইস গেট। এর সামনে জমে থাকা পলির কারণে পানি আটকে থাকছে রংপুর, গুটুদিয়া, রঘুনাথপুর ইউনিয়নে। এই সমস্যার সমাধানে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে ঝরে পড়তে পারে অনেক শিক্ষার্থী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে এখন প্রতি পরিবারের মাসিক গড় আয় 32,685 টাকা। এর মধ্যে নিচের 10% আয় 8,477 টাকা এবং উপরের 10% 1,09,390 টাকা। বেসরকারি সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC'র জরিপে এ তথ্য উঠে এসেছে। 2025 সালের মাঝামাঝি সময় পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা এবং এর প্রবণতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে PPRC। গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানায়, মধ্য এবং নিম্ন আয়ের মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। এ কারণে পরিবার চালাতে হিমশিম ওই দুই শ্রেণী। সপ্তাহে 1 ঘন্টা কাজ করেন এমন মানুষের সংখ্যা 52.33%, আর 40 ঘন্টা করে কাজ করেন সেই সংখ্যা মাত্র 28.1%। অনুষ্ঠানে PPRC'র নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান জানান, মানুষের চিকিৎসা ব্যয় মেটানো খুবই কঠিন হয়ে পড়েছে। বড় ধরনের একটা রাজনৈতিক পরিবর্তন হলো। এইটা এক ধরনের ন্যাশনাল অর্থনীতি এবং সার্বিক অবস্থার উপর একটা বলা যায় যে একটা অনিশ্চয়তার মুহূর্তে 40% হাউসহোল্ডের 1-এর অধিক আর্নার আছে। 51% পরিবারের মধ্যে 1 বা একাধিক ক্রনিক পেশেন্ট আছে। And this is not just a health issue, it's a financial burden issue. বাংলাদেশে হাউসহোল্ড 2025-এ দাঁড়িয়ে এই স্ট্রাকচারটা বোঝাটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নওগাঁ শহরের বাইপাস চক পাথুরিয়া এলাকায় মাছের পাইকারি আড়ত চালু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী, সদর উপজেলা মৎস্য অফিসার ডক্টর বায়েজিদ আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম এবং নওগাঁ পৌর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মতিয়ার রহমান বেগ বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, নওগাঁ শহরের পৌর মাছের আড়তের স্থানটি তুলনামূলক ছোট হওয়ায় মাছ চাষিরা মাছের গাড়ি নিয়ে সহজে আসা যাওয়া করতে পারেন না। যানজটের কারণে গাড়িগুলো প্রায় আটকা পড়ে। এর ফলে বিকল্প আড়ত চালু করা হয়েছে। প্রতিদিন ভোর থেকে সকাল 9টা পর্যন্ত সেখানে মাছ বেচা কেনা হবে। এই আড়তে মাছ চাষিদের থাকা, খাওয়া ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এবার খেলার খবর।
পঞ্চম বোলার হিসেবে টি-20 ইতিহাসে 500 উইকেট নেয়ার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে এই অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার। একই সাথে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে 7,000 রান এবং 500 উইকেটের ডাবল পেলেন সাকিব। এই ফরম্যাটে 660 উইকেট নিয়ে সবার উপরে রশিদ খান, এরপর ডোয়াইন ব্রাভো, সুনীল নারায়ণ আর ইমরান তাহির। ওভিয়েদোকে 3-0 গোলে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক আলোনসোর দল সেই ধারা ধরে রেখে 37 মিনিটে লা ব্লাঙ্কোদের এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে স্বাগতিক দল, কিন্তু 83 মিনিটে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় মাদ্রিদের ক্লাবটি। এরপর বদলি হিসেবে নামা ভিনিসিয়াস জুনিয়র ইনজুরির সময় শেষ গোল করে দলকে বড় জয় এনে দেন। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিকে সাংবাদিক এবং জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব। লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচনের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে দাবি মঈন খানের। নির্বাচন কমিশনে চলছে বিভিন্ন এলাকার পুনর্নির্ধারিত সীমানার দাবি আপত্তি শুনানি। শেষ হল ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে চলছে মনোনয়নপত্র বিতরণ। এবং জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।